আমি ব্যাংকে জব করতাম। তো আমি কিন্তু জব ছেড়ে এসে খামার করেছি। অনেকে শখের বশে খামার করে, আমি কিন্তু শখের বশে খামার করিনি। আমার জীবন জীবিকা ভালো কিছু করতে হবে বিধায় খামার করি। আমি মনে করি যে এরা আমার আদরের ধন, আমার সন্তান। একটা ছেলে একটা মেয়ে আছে, পাশাপাশি আমার যে ১০০ গরু আছে, এই ১০০টা গরুকে আমার মনে হয় যে আমার সন্তান। এই খামারের দুধ থেকে প্রতিদিন ১,০০,০০০ টাকা প্লাস আমি মিষ্টি সেল করে থাকি। থাকার জন্য দেখেছেন মোটামুটি একটা সাজিয়ে গুছিয়ে একটা বাড়ি করেছি। আমার চলাচলের বাহন হিসাবে একটু ভালো প্রায় অর্ধ কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনেছি এই যে গত ৩ মাস আগে। আমি যদি জব করতাম এটা কিছুই সম্ভব হতো না। যা কিছু সম্ভব হয়েছে আমার এই প্রাণের ভালোবাসার প্রাণী আমাকে দিয়েছে। এটার নাম হচ্ছে মায়াবতী। সকাল এবং বিকাল ২ বেলা মিলিয়ে আমি এটা থেকে দুধ পাচ্ছি ৩০ প্লাস, ৩০ থেকে ৩২ এর মাঝে। আলহামদুলিল্লাহ এটা কিন্তু আমার ঘরের বাচ্চা। যেখানে উদ্যোক্তা থেকে দালাল বেশি, সেখানে ভালো কিছু করা সম্ভব হয় না। অনেকে দেখে লোভ জন্মে এই বাচ্চাটার প্রতি। দেখেন দারুণ একটি বাচ্চা, গোলাপি ওর চোখ, দারুণ ঠোঁট এবং এই বাচ্চাটা গতকালকেই আমি চেক দিলাম ৫ মাস ৪ মাসের প্রেগনেন্ট। মাশাআল্লাহ সব রাজকন্যা আমার। আমার খামারে সাধারণত সাদা ধরনের গাভী বেশি আর মাশাআল্লাহ তাদের থেকে একদম সাদা, সাদা পরি বের হয়েছে। আমি যদি বলি ফাইনালি যে যদি আমি ৫, ১০, ২০, ৫০ কোটি টাকার মালিক হই তবু আমি এইখানেই আবদ্ধ থাকবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদের মাঝে একজন সফল ব্যক্তির সফলতার গল্প আপনাদের মাঝে তুলে ধরবো। আজকে আমরা চলে আসছি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার হুগলাকান্দি গ্রামে অগ্র ডেইরি ফার্মে, যার উদ্যোক্তা হচ্ছেন গিয়াসউদ্দিন ভাই, যিনি মূলত ব্যাংকে চাকরি করতেন। তো উনি ব্যাংকের চাকরি ছেড়ে ৮ বছর পূর্বে মাত্র কয়েকটি গাভী দিয়ে ওনার খামারে যাত্রা শুরু করেছিলেন। বর্তমানে কিন্তু ওনার খামারে গাভী প্লাস বাছুর মিলে ১০০ প্লাস গরু রয়েছে এবং উনি কিন্তু ওনার ফার্ম থেকে বর্তমানে প্রতিদিন ৭০০ থেকে ৮০০ লিটার দুধ পেয়ে থাকেন এবং উনি কিন্তু এই দুধগুলো থেকেই উনি মিষ্টি উৎপাদন করে ওনার ৪টা মিষ্টির ব্রাঞ্চ রয়েছে, সেখানে কিন্তু এই মিষ্টিগুলো উনি বিক্রি করছেন, যেখানে প্রতিদিন প্রায় ১,০০,০০০ টাকার উপরে কিন্তু মিষ্টি বিক্রি হচ্ছে। উনি কিন্তু এই খামার করে বেশ সফলতা লাভ করেছেন। প্রতি বছরই কিন্তু ওনার খামার উনি বড় করছেন এবং যেখানে কিন্তু গাভীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে এবং বর্তমানে কিন্তু ওনার ফার্মে প্রায় কোটি টাকার উপরে গাভী রয়েছে এবং এই খামারের আয় দিয়েই কিন্তু উনি গাড়ি করেছেন, বাড়ি করেছেন। আলহামদুলিল্লাহ উনি খুবই সফল। অনেকেই কিন্তু খামার করে আসলে লস খান, খামার বন্ধ করে দেন। তো সেই জায়গায় কিন্তু গিয়াস ভাই সম্পূর্ণ ব্যতিক্রম। উনি কিন্তু খামার করে দিন দিন উত্তরোত্তর সফলতা লাভ করছেন। তো আজকে আমরা আপনাদেরকে ওনার সফলতার মূল মন্ত্রই জানানোর চেষ্টা করব যে উনি আসলে কীভাবে এই গাভীগুলো লালন পালন করছেন, কীভাবে এই গাভী লালন পালন করে উনি এখান থেকে সফলতা লাভ করেছেন, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা যারা গাভী লালন পালন বিষয়ে জানতে চান, আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি উপকৃত হবেন। তো চলুন আমরা কথা বলি গিয়াস ভাইয়ের সাথে এবং আপনাদেরকে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম গিয়াস ভাই। ওয়ালাইকুম আসসালাম শামীম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা গিয়াস ভাই, বিকেলের দুধ দহন চলছে? হ্যাঁ, এখন বিকালে দুধ দহন চলছে। সাধারণত দিনে ২ বার দুধ দহন করা হয়। একটা সকাল ৬:৩০ থেকে ৮টা এর ভিতরে, আরেকটা বিকাল ৩:৩০ থেকে ৫টা এর ভিতরে সাধারণত ২ বার দুধ দহন করা হয় ফার্মে। আচ্ছা আচ্ছা, তো গিয়াস ভাই সেটা তো সব বিগ সাইজের গাভী দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ আমার এই খামারটা নতুন, এই ঘরটা নতুন করা হয়েছে। আগে ৩টা ঘর ছিল। এটা আমার ৪ নম্বর ঘর। এই ঘরে সাধারণত ২৮ থেকে ৪০ লিটারের দুধের গাভীগুলা রয়েছে। ভেতরে তো সব গাভী হচ্ছে ২৫ লিটার প্লাস। হ্যাঁ, ২টা গাভীই আছে জার্সি ব্রিডের ২৫ এর নিচে। ওটা হচ্ছে একটা ২০, একটা ২২, বাদবাকি আলহামদুলিল্লাহ সবই ২৫ থেকে ৪০ এর ভিতরে। তো গিয়াস ভাই, এই যে এত হাই কোয়ালিটির গাভী পালন করছেন, সমস্যা হচ্ছে না কোনো? না, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা মোকাবেলা করতেছি না। কারণ আজকে আমার খামারের ৮ বছর শেষ হচ্ছে, ৯ পদার্পণ করব। আসলে এটা একটা মানুষের জীবনের অনেক লম্বা সময় হলেও একটা খামারির জন্য আদর্শ সময় হচ্ছে ৭-৮ বছর। একটা খামারি যদি ৭-৮ বছর তার খামারটা কন্টিনিউ করতে পারে, তাহলে তার যে মেধা আছে সেটা যদি বিচক্ষণতার পরিচয় দেয়, আলহামদুলিল্লাহ সে হয়তো বাদবাকি জীবন সুন্দরভাবে এই খামার দিয়ে পরিচালনা করে জীবন নির্বাহ করতে পারে। আচ্ছা আচ্ছা,
তো গিয়াস ভাই, আপনার একটু সফলতার গল্পটা আমার দর্শকদেরকে শোনাতে চাই। আপনি তো এই যে ৯ বৎসর হলো আপনার খামারের যাত্রা শুরু হয়েছে। এবং দিন, দিন আমরা দেখতে পাচ্ছি যে খামার আলহামদুলিল্লাহ উত্তরোত্তর মানে বড় হচ্ছে। গত বছর যখন আসছিলাম তখন এই সেটটা খোলামেলা ছিল। এখন এখানে সুবিশাল শেড হয়েছে। অথচ আমরা কিন্তু ভিন্ন চিত্র দেখতে পাই অন্যান্য খামারিদের ক্ষেত্রে। যে গাভী পালনে আসলে লস, গাভীতে আসলে ম্যাস্টাইটিস, তারপর হচ্ছে বাচ্চা কনসেপ্ট করে না। বিভিন্ন ধরনের সমস্যা থাকে। ঠিক আছে? লাখ, লাখ টাকা লস হয়। তখন দেখা যায় তারা খামার বন্ধ করে দেয়। সেখানে আপনার চিত্রটা সম্পূর্ণ ব্যতিক্রম। প্রতি বৎসরই খামার বড় করতেছেন, শেড বাড়তেছে, গরু বাড়তেছে। তো আসলে আপনি কিভাবে আসলে এই যে সফলতার সাথে গাভীগুলো লালন পালন করছেন, সেই সম্পর্কে যদি একটু বিস্তারিত একটু যে আমার দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আসলে একটা খামার করার জন্য বেশ কিছু প্ল্যান থাকে। আমরা যদি প্ল্যান মাফিক কাজ করি তাহলে যেকোনো কাজে আমরা সফলতা পেতে পারি। কারণ একটা কাজ সফলতা পাওয়ার মেন যে সময়টা সেটা হচ্ছে প্ল্যানিং। এই প্ল্যানিংটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু কাজের অর্ধেকই আমরা এগিয়ে যেতে পারি। অনেকে শখের বশে খামার করে, আমি কিন্তু শখের বশে খামার করিনি। আমার জীবন জীবিকা ভালো কিছু করতে হবে বিধায় খামার করেছি। আমি ব্যাংকে জব করতাম, প্রাইম ব্যাংকে জব করতাম। তো আমি কিন্তু জব ছেড়ে এসে খামার করেছি। আমি যদি এখান থেকে কোনোভাবে পিছিয়ে যেতাম বা ব্যর্থ হতাম, তাহলে কিন্তু আমার জীবনটা এরকম থাকতো না। তাহলে কিন্তু আমি সমাজে এইভাবে নিজেকে যেভাবে মেলে ধরছি, এভাবে মেলে ধরতে পারতাম না। এই খামারের মাধ্যমে কিন্তু আমাকে সারা বাংলাদেশে অনেক লোকই চেনে। আপনি প্রতি বছর একবার আমার খামারে আসেন, যেটা খামারের পহেলা বৈশাখ আমি খামার শুরু করি। সেই সময় আসেন। আসলে আপনাকেও ধন্যবাদ আমার এখানে আসার জন্য। আর আমার যে সফলতার চিত্র সেটা গল্পের আকারে আপনি তুলে ধরেন, এজন্য আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিবাদন। আসলে দেখেন একটা খামার আমি যদি মানবদেহের সাথে বা একটা ইঞ্জিনের সাথে তুলনা করি, তাহলে দেখবেন যে একটা ইঞ্জিনের জন্য বিভিন্ন ধরনের পার্টস পাতি লাগে। একটা পার্টস পাতি ছাড়া কিন্তু একটা ইঞ্জিন দেখবেন যে বিকল হয়ে যায়। অর্থাৎ সব কিছুই একটা ইঞ্জিনের সব পার্টসের যেমন সমান গুরুত্ব, একটা খামারের কিন্তু তেমনিভাবে গুরুত্ব রয়েছে। গুরুত্বটা কেমন? সর্বপ্রথম আপনার ভালো গাভী লাগবে। তারপরে গাভী মেইনটেইন করার জন্য যারা দক্ষ লিভার, ভালো লিভার লাগবে। তারপরে গাভী কম্পোর্ট পায়, এই কম্পোর্ট দেওয়ার জন্য ভালো একটা প্লেস লাগবে। আচ্ছা, এরপরে ভালো ঘাস লাগবে। তারপরে কি লাগবে? ভালো সিকিউরিটি লাগবে। অর্থাৎ টোটাল একটা প্যাকেজ। এই প্যাকেজ যদি আপনি সবকিছু আলহামদুলিল্লাহ ভালো করে দিতে পারেন, তাহলে কিন্তু বছর শেষে আপনি টিকে থাকবেন। না হলে দেখবেন যে আপনার ব্যর্থতায় আপনি পর্যবেসিত হবেন। আর আস্তে, আস্তে এইটাই মানুষ ধরে নেবে যে আসলে এই যে গল্পগুলা এটা শুধুমাত্র ভিউ বাড়ানোর একটা প্রয়াস। আসলে তা না। আমরা যারা পরিকল্পিতভাবে খামার করি, আমরা যদি পরিকল্পনা অনুযায়ী খামার করি, আমাদের যেসব ভাইয়েরা এই যে আমার খামারে কাজ করছে, কিতাব আছে, আয়েব আছে। আমি খামার করেছি ৮ বছর অলরেডি শেষে ৯ পদার্পণ করছি। এরা কিন্তু আমার খামার শুরুতে ঘর দেওয়া থেকেই আমার এখানে আছে। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ একে ধরে রাখছি। একটা গাভী কিন্তু ওকে চেনে। এই গাভীটা ও দহন করতেছে, এই গাভীটা কিন্তু ওকে চেনে। আজকে এ দহন না করে যখন আরেকজন ব্যক্তি দহন করবে, তখন কিন্তু ওই গাভীটা কমফোর্ট ফিল করবে না। আমি যদি অপরিচিত একজন মানুষের সাথে গল্প করতে যাই, তাহলে কিন্তু সে আমাকে স্বাভাবিকভাবে নেবে না। আর ওই ব্যক্তিরা যখন আমার কাছে বারবার একইভাবে আসবে, তখন কিন্তু ওকে আমার কি মনে হবে? আমার হৃদয়ের মানুষ মনে হবে। তখন এই গাভীটাও দেখেন আমার প্রতিটা গাভী আমাকে চেনে। আমার প্রতিটা গাভী খামারের প্রতিটা গাভীর নাম আছে। আমার এই সেটে ২২টা গাভী আছে, ২২টা গাভীর ২২টা নাম আছে। যেগুলো বাচ্চা আছে সবগুলোর নাম আছে। অর্থাৎ আমি প্যাকেজ আকারে এদের সাথে চলি। এদের সকাল থেকে এদের শুরু হয় কর্মযজ্ঞ। এরা সন্ধ্যা পর্যন্ত এদের কর্মযজ্ঞ শেষ হয় না। এদের সর্বোচ্চ কমফোর্ট দেওয়ার জন্য যা লাগে আমি সব চেষ্টা করি। আমি মনে করি যে এরা আমার আদরের ধন, আমার সন্তান। আমার ২ টা ছেলে, একটা ছেলে একটা মেয়ে আছে। পাশাপাশি আমার যে ১০০ গরু আছে, এই ১০০টা গরুকে আমার মনে হয় যে আমার সন্তান। এই সন্তান নামক জিনিসটা, এইটা ওদেরকে আমি আমার হৃদয়ে ধারণ করতে পেরেছি বিধায় কিন্তু আমি এটা আলহামদুলিল্লাহ টিকে আছি এবং সফলতা পাওয়ার যে মূল মন্ত্র সেটার দিকে আস্তে, আস্তে ধাবিত হচ্ছি। আরেকটা ব্যাপার আছে কি? জীবের প্রেম করে যেজন সেইজন সেবিছে ঈশ্বর। আসলে ঈশ্বরের আরাধনা তো আমরা সবাই করি। কিন্তু ঈশ্বর কয়জনকে পছন্দ করে? তো আমি আমার এই গাভীর মাধ্যমে, এই গরুর মাধ্যমে, গবাদি পশুর মাধ্যমে যেমন আমি আলহামদুলিল্লাহ অনেকটা প্রতিষ্ঠিত পেয়েছি, এদের নিয়ে আমি বাদবাকি জীবন এগিয়ে যেতে চাই। এই যে আপনি ৪-৫টা পরিকল্পনার কথা বলেন যে খামার করে সফলতার যে মূল মন্ত্রগুলো, এই জিনিসগুলো মূলত আপনি কোথা থেকে শিখেছেন বা কিভাবে শিখেছেন? আসলে ভাইয়া বাংলায় একটা প্রবাদ আছে, গাইতে, গাইতে গায়েন। অ্যাকচুয়ালি আমি পোস্ট গ্র্যাজুয়েশন করেছি মার্কেটিংয়ে। আমি মার্কেটিং সাবজেক্টটা খুব ভালো বুঝি। কিভাবে একটা প্রোডাক্টের মার্কেটে একটা কনজিউমার কিভাবে প্রোডাক্টটা লুফে নিবে, সেই প্রসেসটা কিন্তু আমি খুব ভালো বুঝি। কিন্তু এই প্রসেসের পাশাপাশি যে জিনিসটা বুঝতে শিখেছি যে এই যে আমার গবাদি পশু, আমার প্রাণের গাভীগুলা, এইগুলার মমত্ববোধ। আসলে মমত্ববোধ থেকেই আমি শিখেছি। অর্থাৎ যেখানে ঠেকেছি
সেখান থেকে শিখেছি। অনেকে কি করি, একটা গাভী কনসেপ্ট করে না ২ বার ৪ বার ৫ বার বীজ দেই, কনসেপ্ট করে না, শেষ পর্যন্ত কি করি, আমরা সেটাকে কষাই কিনে দেই। আমি তা করি না। আমি কিন্তু ভেঙে পড়ি না। আমার যখন ৫ বার এটা কনসেপ্ট না করে, তখন আমি হয়তো সার প্রয়োগ করি, অথবা আদার্স কিছু আছে, মেডিসিন আছে, হরমোনাল, সেইগুলো আমি ব্যবহার করে আমি সাধারণত চেষ্টা করি যে ওর থেকে আরেকটা বাচ্চা কীভাবে নেওয়া যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তবে আরেকটা বিষয় যেটা আমি আপনার কাছ থেকে শুনে অবাক হলাম, সেটা হচ্ছে যে আপনার খামারের শুরু থেকে যে কর্মচারীগুলো ছিল তারা এখনো আপনার এখানে আছে। আমরা বিভিন্ন খামার ভিজিট করি এবং খামার কিন্তু বন্ধ হয়ে যাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে যে কর্মচারীর সমস্যা। কর্মচারী তারা টিকাইতে পারে না। তো আপনার এখানে যে শুরু থেকে যেই কর্মচারীগুলো রয়েছে তারা এখনো কাজ করতেছে। এটা কিভাবে সম্ভব আসলে? ভাইয়া দারুণ একটা কোশ্চেন করছেন। আসলে সহজ সোজাসাপটা উত্তর, এরা আমার লেবার না, এরা আমার কর্মচারী না, এরা হচ্ছে আমার ভাই। একে আমি শালা ডাকি। যখন আপনার ফার্মে একজন লেবার কাজ করবে, তখন যখন আপনি তাকে পরিবারের একজন সদস্য মনে করবেন যে আমার ভাই, আমার চাচা, আমার শালক, সে কিন্তু আমাকে ছেড়ে যাবে না। আমার ওয়াইফকে কিন্তু ও ভাই বোন ডাকে। অর্থাৎ ও কোথায় যাবে? ওর যাওয়ার তো আর জায়গা নাই। আমি ওকে তো বেঁধে ফেলেছি। আসলে ভালোবাসা দিয়ে বেঁধে রাখা যায় সব কিছু। আমি ওদের ভালোবাসা দেই এবং ওরা তার পূর্ণ প্রতিদান দেয় আমাকে ছেড়ে। আমি যদি ওদের বেরও করে দেই, ওরা আমার মনে হয় যে এক দরজাতে বের করে দেবো, আর এক দরজাতে চলে আসবে। এটা হচ্ছে ওদের প্রতি আমার ভালোবাসা। আর এই ভালোবাসার টানি ওরা রয়ে গেছে। গিয়ে বর্তমানে আপনার কতগুলো দুধের গাভী রয়েছে? ভাইয়া দুধের দুগ্ধবতী গাভী রয়েছে ৬০টার মতো। আর ওদের যে বাচ্চা, সব দিয়ে অ্যারাউন্ড 100, প্রায় ১০০ গরুর মতো রয়েছে। প্রায় ১০০। আচ্ছা, প্রতিদিন কত লিটার দুধ পাচ্ছেন আপনার খামার ভাই থেকে? এখন তো আপনি যে সময় এসেছেন, প্রতি বছর এই সময় আসে সাধারণত ড্রাই পিরিয়ডে আমি চলে যাই। আমার গতকালকে প্রায় ১৭টা গাভীর দুধ ছেড়ে দিলাম। আচ্ছা। অর্থাৎ এগুলো আমি প্রেগনেন্ট হয়ে গেছে। এগুলো সাধারণত শীতের প্রথম দিকে, নভেম্বরের দিকে বাচ্চা দিয়েছিল। সবগুলো আবার ৩ মাস ৪ মাসে প্রেগনেন্ট হয়ে গেছে। যখন ফুল পিক আপ টাইম থাকে, তখন আমার সাধারণত এবছর ৮০০ লিটার ছিল। আর এখন আমার ফার্মে ৭০০ লিটারের মতো দুধ হচ্ছে। অর্থাৎ প্রতি বছর আমার টার্গেট থেকে ১০০ লিটার দুধ বাড়াবো। প্রতি বছর আমার টার্গেট থেকে ৪টে গাভী বাড়াবো ফার্ম থেকে, আর ১০০ লিটার দুধ বাড়বে। আচ্ছা। এই যে ৭০০-৮০০ লিটার দুধ আপনি উৎপাদন করতেছেন, এই দুধগুলো আপনি কি করতেছেন? ভাইয়া আসলে অনেক যারা অগ্র ডেইরি সম্পর্কে জানে, আমার ফার্মের নাম অগ্র ডেইরি ফার্ম, তারা আমার সম্পর্কে অনেক কিছুই জানে আপনার মাধ্যমে, আপনাদের মাধ্যমে, মিডিয়ার কল্যাণে। তো আপনারাই আমাকে ফোকাস করেছেন, এই জন্য সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের আমি দেই। অগ্র ডেইরি ফার্মের অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে অগ্র সুইটস ভিলেজ। আচ্ছা, অগ্র সুইটস ভিলেজের 4টি প্রতিষ্ঠান রয়েছে। এগুলো হচ্ছে প্রত্যক্ষভাবে 4টি ব্রাঞ্চ রয়েছে। পাশাপাশি একটা অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে অগ্র সুইটস বিডি। অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমরা গ্রাহকের কাছে, কনজিউমার কাছে আমরা ড্রাই আইটেম মিষ্টি পৌঁছায় থাকি। অর্থাৎ আমার ফার্মের উৎপাদিত দুধটা আমি বায়ো প্রোডাক্ট তৈরি করি। আমি ১ লিটার দুধ ৬০ টাকা বা ৭০ টাকা বিক্রি না করে, সেম ১ লিটার দুধকে আমি মিষ্টিতে রূপান্তরিত করে ১০০ টাকা বিক্রি করার চেষ্টা করি। আচ্ছা, আচ্ছা। তাহলে তো এই ক্ষেত্রে আপনি বেশ লাভবান হচ্ছেন মনে হয়। আলহামদুলিল্লাহ, পার ডে আমি আমার ৮০০ লিটার দুধ হয়তো আমি বাইরে সেল করলে ৫০,০০০ টাকা পেতাম। এই ৫০,০০০ টাকার সাথে আরও ২৫,০০০ টাকা অ্যাড করি। সেটা হচ্ছে আমার ওখানে কিছু ভাইরা মিষ্টির কাজ করে, উত্তরবঙ্গ থেকে এসেছে। আরও কিছু চিনি টাকা এদিক ওদিক লাগে। সব কিছু মিলিয়ে পার ডে প্রায় আমি ১,১,১০,০০০ থেকে ১৫,০০০ এরকম আমি মিষ্টি সেল করি। প্রতিদিন ১,০০,০০০ টাকা প্লাস হচ্ছে আপনার মিষ্টি সেল হ্যাঁ, হচ্ছে। প্রতিদিন আমি এই ১,০০,০০০ খামারের টাকা দুধ থেকে। এই খামারের দুধ থেকে প্রতিদিন ১,০০,০০০ টাকা প্লাস আমি মিষ্টি সেল করে থাকি। আচ্ছা, তাহলে তো প্রতি মাসে ভাই ৩০,০০,০০০ টাকা প্লাস আপনার মিষ্টি সেল হচ্ছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা। তো ভাই এই যে আপনি খামারটা পরিচালনা করতেছেন, হ্যাঁ? সেখানে আপনার যে খরচপাতি আছে, খরচপাতি বা আনুষঙ্গিক সবকিছু মিলিয়ে যদি খরচ-টরচ বাদ দিয়ে জানতে চাই যে সার্বিকভাবে এখন কেমন আছেন? আগে তো ব্যাংকে চাকরি করতেন, ভালো একটা স্যালারি পেতেন। সেই চাকরি ছেড়ে এসে এখন কি অবস্থা? ভাইয়া, এই কথাটা আমি মানুষকে প্রায় বলে থাকি যে পরের অধীনে বড় কর্মকর্তা না হয়ে নিজের অধীনে কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করা। অর্থাৎ আমি একজন শিক্ষিত মানুষ হয়ে আমি চেষ্টা করেছি দেশের অর্থনীতিকে ত্বরান্বিত করার জন্য। তো কি করি, আমি দুধটা বিক্রি করে ফেলে হয়তো ৫০,০০০ টাকা পেতাম। আমি সেটা না করে এটাকে রোলিং করতেছি। আমি এটাকে বায়ো প্রোডাক্ট তৈরি করি। পার ডে ১,০০,০০০ টাকার উপরে মিষ্টি সেল করি। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, আমার যদিও খরচটা বেশি, তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার পার মান্থ ভালো একটা অ্যামাউন্ট থাকে। আমি সেটাকে যদি আমি টাকায় রূপান্তরিত করে ওইভাবে সরাসরি না বলি, কারণ এই আধুনিক যুগে, মিডিয়ার যুগে আমাকে দেখবেন যে অনেক নেতিবাচক কমেন্টস করবে। আমি সেটা ফেস করতেছি না। যারা আমাকে চেনে তারা জানে আমি কীভাবে চলি। সাধারণত আমি আলহামদুলিল্লাহ এখান থেকে যেটা প্রফিট করি, আমি সমাজের পিছে অনেকটা বিনির্মাণ করি, সমাজ গড়ার পিছে। দেখেন, আমি আগে যে জব করতাম হয়তো এখন ১ থেকে ১.৫ লাখ টাকা বেতন পেতাম। আমি সেটা না করে এখন পার ডে
1.5 থেকে 2 লাখ টাকা সমাজের পিছিয়ে অবদান রাখি। পাশাপাশি আমার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় 30 জন ভাই কাজ করে। তাদের 30টা পরিবারকে আমি যে ভরণ পোষণ দেওয়ার চেষ্টা করতেছি এবং সফলভাবে করতে পারছি, এটা আমার জন্য অনেক তৃপ্তির জায়গা। তারপরে আমি থাকার জন্য দেখেছেন মোটামুটি একটা সাজিয়ে গুছিয়ে একটা বাড়ি করেছি। আমার চলাচলের বাহন হিসাবে একটু ভালো প্রায় 1/2 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনেছি এই যে গত 3 মাস আগে। আমি যদি জব করতাম এটা কিছুই সম্ভব হতো না। যা কিছু সম্ভব হয়েছে আমার এই প্রাণের ভালোবাসার প্রাণই আমাকে দিয়েছে। আচ্ছা, এই যে আপনার যে বাড়ি, তারপর হচ্ছে গাড়ি, সব এই খামারের আয় দিয়ে হয়েছে? আলহামদুলিল্লাহ। আমি যা কিছু করেছি আজকে আমার যে টি-শার্টটা পরে আছি, জুতাটা পরে আছি, ২টা ফোন ব্যবহার করি, যা কিছু করি আমার সব দুধ বিক্রি করা এবং মিষ্টি বিক্রি করা টাকা দিয়ে। আমি আমার গাড়ি কিনেছি গত বছর রোজার ঈদ এবং কুরবানির ঈদের মিষ্টি বিক্রি করে সেই টাকা দিয়ে আমি প্রিয়াস একটা গাড়ি কিনেছি হাইব্রিড। আলহামদুলিল্লাহ। অর্ধ কোটি টাকা দিয়ে? জি, প্রায়। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে তো বলতে পারি যে ভাই আপনি মানে শতভাগ সফল এই সেক্টরে এসে। আলহামদুলিল্লাহ, সফলতা ব্যর্থতা শুধুমাত্র একটি সংখ্যা। আমি ওইভাবে নিজেকে কখনো জাহির করি না আমি সফল। একটা মানুষের জীবনে ফার্ম পরিচালনা করছি প্রায় ৮ বছর শেষ, ৯ পদার্পণ করছি। ৯ বছর একটা মানুষের জীবনে অনেক লম্বা সময় হলেও একটা এই যে আমি কৃষি সেক্টর নিয়ে কাজ করি, এটার জন্য কিন্তু একটা স্থিতিশীল সময়। আমি যদি এই ৮ বছর যদি ভালো করে থাকি, এর পরবর্তীতে হয়তো এর ফসলা তোলার চেষ্টা করব। আপনারা জানেন যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। তো আমি স্বাধীনতা অর্জন করেছি, এখন রক্ষা করার দায়িত্ব হচ্ছে আমার। এই যে যুদ্ধটা, আমি যদি আরও ৫ বছর এভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে হয়তোবা আমি আপনাদেরকে তৃপ্তির ঢেকুর তুলে হাসি দিয়ে বলতে পারবো, আলহামদুলিল্লাহ ভাই আমি সফল। ইয়েস ভাই, অনেক তো আপনার সফলতার গল্প দর্শকদের শোনালাম। চলেন আপনার খামারে কিছু গাবি দেখাই, তারপর আরো সফলতার যে গল্প রয়েছে বা যে শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে সেই দিকগুলো একটু তুলে ধরবো। তো গিয়াস ভাই, একটু আগে আমরা দেখতেছিলাম যে এই গাবিটা দহন করা হচ্ছিল। এই গাবিটার নাম আপনি কি বলতেছিলেন? আচ্ছা, সুন্দরী কি? না সুন্দরী পাশেরটা, আচ্ছা, আচ্ছা, এটার নাম হচ্ছে মায়াবতী। আচ্ছা, মায়াবতী। হ্যাঁ, মায়াবতী। আমার এই গাভীটা দেখেন, এটা হচ্ছে মুন্ডি। হ্যাঁ মন্ডি বলে থাকি, ফ্রিজিয়ান, হুম হুম। হলস্টিন ফ্রিজিয়ান। এটা ফার্স্ট টাইমই আমাকে বাচ্চা দিল, একটা বকনা বাচ্চা দিয়েছে এটা। এই যেটা। হ্যাঁ, বাচ্চার বয়স 2 মাস। হুম হুম। এইটা আমি 31 লিটার দুধ পাচ্ছি। এটার থেকে আমি সকালেই দুধ পাচ্ছি 21 লিটার। সকালে? হ্যাঁ, বিকালে পাচ্ছি 11 থেকে 12 লিটার দুধ। হুম। অর্থাৎ সকাল এবং বিকাল 2 বেলা মিলিয়ে আমি এটা থেকে দুধ পাচ্ছি 30 প্লাস, 30 থেকে 32 এর মাঝে। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু আমার ঘরের বাচ্চা। আচ্ছা, তো এটা মাশাআল্লাহ অনেক সুন্দর, ভদ্র। আহ, তো গিয়াস ভাই, এই গাভিটির একটু লালন পালন সম্পর্কে জানতে চাই। এই যে 30 লিটার প্লাস পাচ্ছেন, হ্যাঁ, দুধ পাচ্ছেন, এই গাভিটিকে প্রতিদিন আপনারা কত কেজি দানাদার খাবার দিচ্ছেন, পাশাপাশি কি পরিমাণ কাঁচা ঘাস দিচ্ছেন? ভাইয়া আসলে একটা গাভীর ফার্মে এসে এই প্রশ্নটা করা এটা সবচেয়ে ভালো জিনিস। যে একটা আমরা অনেকেই বলি যে গাভীতে দুধ দেয় না। আসলে কেন গাভীতে দুধ দেয় না? গাভী যদি ভালো মানের হয়, ভালো জাতের হয়, ওকে যদি আপনি ভালো কম্পোর্ট দিতে পারেন, আমি অ্যাফোর্ড দিতে পারি, ওর থেকে তো আমি সর্বোচ্চ রেজাল্টটা নিতে পারি। আমি একে প্রায় প্রতিদিন 12 কেজি প্লাস দানাদার খাবার দিই। আচ্ছা। সেটা হচ্ছে বাজার থেকে সর্বোচ্চ উৎকৃষ্ট মানের দানাদার থেকে আমি নিজেই কালেক্ট করি। নিজে কালেক্ট করে ওটাকে মিশ্রণ করে আমার যে ভাইয়েরা আছে এখানে কাজ করে, ওরা সকালে এটাকে 7 কেজি, বিকালে 5 কেজি দুধ দেয়। পাশাপাশি আমার জানেন যে পর্যাপ্ত ঘাসের জমি রয়েছে। আমার মনে হয় আমি গর্বের জায়গা ওই জায়গায় যে আমার পর্যাপ্ত পাকচং ঘাস রয়েছে, প্রায় 15 একর ঘাস রয়েছে। আচ্ছা, আচ্ছা। আমার যে আমি যখন ড্রোন উড়াইছিলাম তখন যে সমস্ত চক ভর্তি শুধু ঘাস আর ঘাস। আসলে আমার ফার্মের দক্ষিণ প্রান্ত, যেখানে একদম গেলে চোখটাই সবুজ হয়ে যাবে। আমার মনে হয় যে আমার আরেকটা সুন্দরবনে চলে এসেছি, এত ঘাস। আর ওখানে গেলে যদি একজন মানুষের মনটা সর্বোচ্চ খারাপ থাকে, ওই যে ঝিরঝিরি বাতাস আসে, ওই বাতাসের যে সবুজে আবহাওয়ার সাথে যদি আপনি মিলিয়ে যান, আমার মনে হয় যে আপনার দিনটাই ভালো যাবে, আপনার মুডটাই ভালো হয়ে যাবে। সেই ফার্মের পাশের ঘাস, সবুজ ঘাস, সেই ঘাস দিয়েই আমি এই গরুগুলাকে সাধারণত খাওয়াই থাকি। তো আমার প্রতিটা গরুকে 2 বেলা মিলে 40 কেজির উপরে এক একটা গরুকে আমি কাঁচা ঘাস দিয়ে থাকি। 40 কেজির উপরে? উপরে, হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে 12 কেজি দানাদার খাবার। 12 কেজি দানাদার খাবার। বেশ বেশ কিছু বড় সাইজের গাভী দেখতেছি। এখানে কত লিটার থেকে কত লিটার দুধের গাভী রয়েছে? সব গাভী সাধারণত 25 লিটারের উপরে, 25 থেকে 40। তো এই যে গাভীগুলা, এগুলা ড্রাই চলে আসছে, এগুলা সাধারণত সামনে বাচ্চা দেবে, দুধ মেরে দিচ্ছি। তো আমার খামারে যে গাভীগুলাই আছে আলহামদুলিল্লাহ খুব ভালো রেঞ্জের গাভী, ভালো দুধের গাভী। আমরা যদি একটু জানতে চাই যে আমাদের সামনে যে গাভীটা রয়েছে, এটা কয়টা বাচ্চা দিয়েছে এখন পর্যন্ত আপনার খামারে? এটা আমার ফার্মের বাচ্চা, এর নাম হচ্ছে মধু। এটা 2টা বাচ্চা দিয়েছে, তৃতীয়বারের জন্য আবারও প্রেগনেন্ট। তো আলহামদুলিল্লাহ, প্রথম বিয়ে যখন বাচ্চাদের ফার্স্ট ইস্যুতে আমি ওর থেকে দুধ পেয়েছিলাম 28 লিটার, এবছর আমি 33 পেয়েছি। আশা করি যে ইনশাল্লাহ থার্ড বা চতুর্থ বিয়ে 40 লিটার দুধের গাভী হবে। 40 লিটার?
হ্যাঁ। আচ্ছা, তাহলে তো বলতে পারি বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বোচ্চ মানে দুধের গাভী। আলহামদুলিল্লাহ আমার এই লেভেলেরই গাভী আমার খামারে প্রায় 25টা গাভী আছে এই একই লেভেলের। আচ্ছা, এই যে এত হাই কোয়ালিটির গাভীগুলো আপনি তৈরি করছেন, এটা কিভাবে করতেছেন মূলত? আসলে আমি 8 বছর যাবত জাত উন্নয়ন আমি অনেকে জাত উন্নয়ন করে আর আমি উন্নত জাত নিয়ে কাজ করি। আমার যখন খামার শুরু করি 4টে গাভী দিয়ে, তখন যে গাভীগুলো নিয়ে এসেছিলাম সেগুলোও কিন্তু মোটামুটি 18-20 লিটারের গাভী ছিল। সেখান থেকে পর্যায়ক্রমে তাদের বাচ্চা দিয়ে আমি সাধারণত ব্যারাক এবং এডিএলের বীজ ইউজ করি। সর্বোচ্চ বীজ দিয়ে আমি সাধারণত সেকেন্ড মানে একটা গাভীর ফার্স্ট বাচ্চা যেটা সেটা আমি রাখি না ফার্মে। সেকেন্ড যে বাচ্চাগুলো সেকেন্ড থার্ড এই পর্যায়ে এই বাচ্চাগুলো রাখি, সাধারণত ওই বাচ্চাগুলো থেকে সর্বোচ্চ মানে দুধের গাভী উৎপাদন করার চেষ্টা করি। আর একটা গাভী সর্বোচ্চ যখন আমি আহ, চেষ্টা করি যে ভালো ওদের কম্পোর্ট দেওয়ার জন্য, সেই গাভীটা এমনি সাধারণত অন্য খামার থেকে আমার খামারে 2-4-5 লিটার দুধ বেড়ে যায়। ঠিক আছে, সাধারণত অনেকেই কিন্তু গাভী ক্রয় করতে গিয়ে কিন্তু অনেক বড় ধরনের প্রতারণার সম্মুখীন হয়ে থাকে, এবং এটাই আমি মনে করি যে এখন এই সেক্টরের মূল সমস্যা, শুরুতে গিয়ে একটা বড় ধরনের ধাক্কা খায়। ভাই আসলে আমাদের বাংলাদেশের এমন একটা অবস্থা হয়েছে, আসলে আমার এই কথার সাথে অনেকেই একমত হবেন যে যেখানে উদ্যোক্তা থেকে দালাল বেশি সেখানে ভালো কিছু করা সম্ভব হয় না। আমরা আসলে একজন খুব সাদাসিধে মানুষ, একটা গাভী চিনি না, যখন একজন লোকের কাছে যায় যে ভাই আমাকে একটা ভালো একটু হেল্প করুন, আমি একটা গাভী নিতে চাই, বা একজন ব্যাপারীকে যেয়ে বলি আমাকে একটা গাভী দেন, ও কি করে, যাকে সর্বোচ্চ ভালোবাসা দেওয়ার চেষ্টা করি ও কিন্তু কি করে সর্বখারাপ গাভীটাই আমাকে ধরাই দেওয়ার চেষ্টা করবে। এই জন্য আসলে ব্যর্থতার দায়ভার আমাদেরই নিতে হয় দিন শেষে। তো আমাদের উচিত কি, যারা ভালো অভিজ্ঞ মানুষ, অভিজ্ঞ খামারি, যদি ভালো মনের পরিচয় সে দেয় তাহলে তার হেল্প নেওয়া, পাশাপাশি ভালো কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যর গাভীগুলো কালেক্ট করা, তাহলে আমার মনে হয় যে কখনো লোজার হওয়ার সম্ভাবনা নেই। ঠিক আছে, অনেক প্রবাসী ভাইরাই কিন্তু আসলে খামার শুরু করতে চায় যে তারা দেশে এসে কি করবে, তখন চিন্তা করে যে 2-4টা বাড়িতে গিয়ে গাভী লালন পালন করব, সেটা দিয়ে সংসার চালাবে। বাট এই সেক্টরে এসে কিন্তু বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হয় বা অনেক কারণে কিন্তু তারা লসের সম্মুখীন হয়ে থাকে। তো আপনি একজন সফল খামার হিসেবে প্রবাসীদের প্রতি আপনার কি পরামর্শ থাকবে? প্রবাসী ভাই যারা রয়েছে, যাদের রেমিটেন্সে আমাদের দেশের অর্থনৈতিক চাকা খুব বেশি ঘোরে, দেশের অর্থনৈতিক অবস্থা দিন দিন ভালো হচ্ছে, সে প্রবাসী ভাইরা সাধারণত আমাকে এমন কোনো দিন নাই যে 1-2জন ফোন না দেয়। আপনার এই ভিডিও গত বছর প্রকাশ পাওয়া পর্যন্ত এ পর্যন্ত আমার মনে হয় আমি প্রায় 1000 থেকে 1200 প্রবাসী ভাইয়ের সাথে কথা বলেছি। তাদের এই ব্যর্থতার কথা শুনেছি, তারা দেশকে নিয়ে ভাবে এর কথা শুনেছি। সর্বপ্রথম তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনার রেমিটেন্স যোদ্ধা, আপনারা বিদেশে বসে এত পরিশ্রম করেন, তারপর দেশের কথা ভোলেন না, দেশের মায়া ভোলেন না। আসলে নারী টানে তো আমাদেরকে দেশে ফিরে আসতেই হয়, সেই দেশকে নিয়ে আমরা একটু বেশি ভাবি। আসলে প্রবাসী ভাইয়েরা না শুধু দেখেন, বাংলাদেশের পেশাদারিত্বের শ্রেষ্ঠ জায়গা থেকে এসেও আমরা নারীর জায়গা ফিরে আসতে চাই, শিকড়ে ফিরে আসতে চাই। আমরা চাই যে সেই জীবনে আমরা আমাদের গ্রামীণ জীবন যেটা যেটা কৃষিভিত্তিক জীবন সেখানে চলে আসতে চাই। আসলে আমরা সেই জীবনটা আমাদের এমনই হওয়া উচিত যে আমরা মাটির সংস্পর্শে থাকতে চাই। তো প্রবাসী ভাইরা সাধারণত অনেকেই ভুল করে এই জন্য যে ওনারা হুটহাট সিদ্ধান্ত নিয়ে ফেলে, অনেক দালালের কথায় প্ররোচনায় পড়ে প্রতারিত হয়। আসলে এইভাবেই করা উচিত যে কোনো প্রবাসী ভাই ভালো করছে বিদেশে, তার সাথে সাথে এই ধরনের সিদ্ধান্ত থেকে যে আমি দেশে যাব গাভীর খামার করে স্বাবলম্বী হব, এটা থেকে ফিরে এসে আমার মনে হয় এই ধরনের করা উচিত যে তার বাড়িতে বাবা রয়েছেন, ভাই রয়েছেন বা চাচা রয়েছে, খুব নিকট যদি কেউ থাকে তাকে দিয়ে ইনভেস্ট করানো, যে খুব দেখে শুনে ভালো মানের গাভী অথবা খুব ভালো গ্রেডের যদি বাচ্চা থাকে, এই বাচ্চা দিয়ে আস্তে আস্তে শুরু করা। দেখা যাচ্ছে 2-4-5 বছর পরে সে ভালো একটা পর্যায়ে গেল, তারপর সে সিদ্ধান্ত নেবে যে আমি বিদেশ ছেড়ে দেশে আসি, এটাকে নিয়ে আমি বাদবাকি, যেহেতু আমি প্রবাসে অনেক শ্রম দিচ্ছি, এই শ্রমটা এখন দেশে দেই, তাহলে আমার মনে হয় সেটাই সবচেয়ে ভালো হয়। আর আমরা এটা করি না বিধায় কিন্তু আমরা অনেকেই লোজার হয়ে যাই। গেবে মাশাআল্লাহ খুব সুন্দর একটি বকনা বাছুর দেখতে পাচ্ছি। মাশাল্লাহ, আমার ফার্মের বাচ্চাটার জন্মগতভাবে থেকেই ওর শিঙ্গ যায়নি, অর্থাৎ মুন্ডি হলস্টিন ফ্রিজিয়ান। অনেকে দেখে লোভ জন্মে এই বাচ্চাটার প্রতি। দেখেন দারুণ একটি বাচ্চা, গোলাপি ওর চোখ, দারুণ ঠোঁট, এবং এই বাচ্চাটা গতকালকেই আমি চেক দিলাম, 4 মাসের প্রেগনেন্ট। অনেকে দেখে বলে ভাইয়া এটা কি রাজস্থানের নাকি, আমি বললাম যে না, আমার ফার্মের বাচ্চা। আসলে ভাই বাচ্চাটা যে সুন্দর, আসলেই যে দেখবে তারই আসলে লোভ লাগবে, বা যারা আসলে বকনা বাছুর চিনে, খুবই হাই কোয়ালিটির একটা বকনা বাছুর। আম, আম, আলহামদুলিল্লাহ আমার এই লেভেলের বেশ কিছু বাচ্চা রয়েছে, গত বছর থেকে এবছরের বেশ কিছু বাচ্চা রয়েছে আমার খামারে। আপনার প্রতিবেদনে আপনার মাধ্যমে দেখাবো সেগুলো ইনশাল্লাহ। গেজ ভাই, এটা কি আপনার বকনার সেট? হ্যাঁ, এটা আমার বকনা সেট। দেখেন মাশাল্লাহ সব রাজকন্যা আমার।
সব রাজকন্যা। সব রাজকন্যা। আচ্ছা, এখানে কতগুলো আছে বকনা? এখানে 20টার মতো বকনা রয়েছে। 20টা। হ্যাঁ। সব আপনার গাভীর বাচ্চা? হ্যাঁ, গাভীর বাচ্চা। দেখেন ওই যে আমি সাধারণত ব্যারাকের বীজ দেওয়ার চেষ্টা করি বেশি। আমার খামারে সাধারণত সাদা ধরনের গাভী বেশি। আর মাশাআল্লাহ তাদের থেকে একদম সাদা, সাদা পরি বের হয়েছে। আচ্ছা, আচ্ছা। গিয়াস ভাই, অনেকে কিন্তু আপনার মতো খামারি যারা রয়েছে, হ্যাঁ, তাদের কাছ থেকে গরু সংগ্রহ করতে চায়। তো যেহেতু আপনার ডেইরি ফার্ম, ভালো গাভী তো আর বিক্রি করবেন না। মাঝে মধ্যে তো 2-4টা টাকার প্রয়োজনে বকনা বছর বিক্রি করা লাগে। তো সেই ক্ষেত্রে কি আমার দর্শকদেরকে দেওয়া যাবে কিনা যদি তারা সংগ্রহ করতে চায়? ভাইয়া আমি সব যারা দেখবে সবার প্রতি অনুরোধ আমার কাছে যে কোনো সময় যে কোনো পরামর্শের জন্য ফোন দিবেন। আমি পরামর্শ দেওয়ার জন্য আমি ইনশাল্লাহ উদগ্রীব আছি। আর একটা বিষয়, আমি কখনোই কোনো অবস্থাতে আমার খামারের গাভী ছেল করি না। গাভী যদি কোনোটা ছেল করি কসাইকে দিয়ে দেই। কেউ গাভীর জন্য কখনো ফোন করবেন না, পরামর্শের জন্য ফোন দিবেন। ইনশাল্লাহ আমি যতদিন বেঁচে থাকি আমি খামার করব, আর আমি আপনাদের পাশে থাকব। আর আমার যে খামারের বাচ্চাগুলো রয়েছে সাধারণত সব বাচ্চা তো আমি রাখবো না। আমি 4টা বাচ্চা অলরেডি রেখেছি, তার ভিতরে 4টাই প্রেগনেন্ট। আর 2টা বাচ্চা রাখবো, বাদ বাকি বাচ্চাগুলো আমি ছেড়ে দিয়ে দিব। তাহলে গিয়াস ভাই, বাদ বাকি যে বকনাগুলো রয়েছে সেগুলো যদি চায় আমার দর্শকরা আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারবে? আসলে সংগ্রহ করারও একটা আমি তো অনেক দিতে পারবো না। আর একটা বিষয় হচ্ছে আমার প্রাণের যে প্রাণীগুলাকে, এই প্রাণীগুলাকে আমার মতো করে যদি কেউ নিয়ে ভালোবেসে পালতে চায়, আমি তাকে শুধুমাত্র হাত বদল করতে পারি। গিয়াস ভাই, সেটা আমরা আরেকটা খুব সুন্দর গরু দেখতেছি, এই গরুটা সম্পর্কে একটু জানতে চাই। এটা আমার ফার্মের বাচ্চা, আমি নিজে টেনে ওর মা থেকে বের করেছিলাম। আমার ফার্মের সবচেয়ে বেশি দুধের যে গাভীটা, রানীরই বাচ্চা এটা। এটা অলরেডি 21-22 মাস বয়স, বাচ্চা দেবে হয়তো আগামী 15 থেকে 20 দিনের ভিতর। দেখেন কত সুন্দর, যেমন বডি স্ট্রাকচার মাশাল্লাহ। আমি আশা করি যে এটা থেকে সর্বোচ্চ দুধের গাভী আমার ফার্মে এক সময় হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, দেখতে খুবই চমৎকার বডি স্ট্রাকচার। মাশাল্লাহ আমার খামারের সব বাচ্চাগুলাই এবং গরুগুলাই এই ধরনের। আচ্ছা, আচ্ছা, সব নিজে তৈরি করে নিচ্ছেন? আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করে যাচ্ছি। গিয়াস ভাই, অনেক কথা বললাম, পরিশেষে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাই। আসলে আমার ভবিষ্যৎটা তো এই প্রাণীর ভিতরে সঁপে দিয়েছি। প্রাণীর নেশা হচ্ছে সবচেয়ে বড় নেশা। মাদকের নেশার চেয়ে সবচেয়ে বড় নেশা হচ্ছে এই প্রাণীর নেশা। আমি এর থেকে কখনো বের হয়ে আসতে পারবো না। আমি চাই যে মানুষ একটা পর্যায়ে যে যদি বলে যে তোমার অ্যাম্বিশনটা কী, আমি যদি বলি ফাইনালি যে যদি আমি 5, 10, 20, 50 কোটি টাকার মালিক হই, তবু আমি এইখানেই আবদ্ধ থাকবো। আমি এই প্রাণীর সাথে, আমার এই গাভীর সাথেই থাকবো। আর আজীবনে আমি যতদিন বেঁচে থাকি না কেন, আমার এই ভালোবাসার প্রাণী নিয়ে থাকতে চাই। এবং এক প্রান্তিক পর্যায়ে থেকে আমি দেশের অর্থনৈতিক অবস্থাকে, বেকার যুবককে, দেশের অর্থনৈতিক অবস্থাকে টেনে তোলার জন্য চেষ্টা করি। সেটা হচ্ছে আমার দায়বদ্ধ জায়গা থেকে। আচ্ছা গিয়াস ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। আপনার যে ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা যেন আপনি সফল হন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। খামার বিডিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তার মাধ্যমে সারা বাংলাদেশে অনেকে আমাকে চেনে, আমার পাশে থাকে। আমার জন্য দোয়া করবেন। আমার প্রাণীগুলোর জন্য দোয়া করবেন। আমার এইগুলো যদি ভালো থাকে তাহলে দিন শেষে আমি ভালো থাকি। কারণ একটা মানুষ তৃপ্তির ঢেঁকু তো তখনই তুলতে পারে যখন সে ঘুমানোর জন্য তার ঘুমের রাজ্যে যাওয়ার জন্য তার খাটে যায়। আমি খাটে যেয়ে সর্বপ্রথম যে চিন্তাটা আসে যে আমার প্রাণীগুলা যেন ভালো থাকে, এবং ঘুম থেকে উঠেই আবার আমার প্রাণীগুলার কথা ভেসে আসে যে আমার প্রাণীগুলা কেমন আছে। আমি ছুটে আসি ফার্মে। তো আমার ফার্মের জন্য সকলে দোয়া করবেন। যদি কেউ আমার থেকে সহযোগিতা চান, আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদের পাশে থেকে সহযোগিতা করার জন্য। আমাকে ফোন করবেন। আমি আপনার ভাই হয়ে, আপনার সন্তান হয়ে পাশে থেকে চেষ্টা করব আমার মতো করে আপনি যাতে সফলতার দ্বার প্রান্তে যান, চেষ্টা করব আপনাকে সেই সহায়তা দিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।